ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যান্ড এডুস্ফিয়ারে। আজকে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে জুন মাসের 2026-এর জুন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো পার্ট 1-এ প্রায় 30টা বাছাই করা প্রশ্ন ছিল। আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো পার্ট 2তেও টপ 30 কোশ্চেন রয়েছে, 30টা বাছাই করা কোশ্চেন রয়েছে এবং যেগুলো পরীক্ষায় আসার মতো। তো যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই একবার দেখে নিও, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানেও ছিল। তো আজকেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ভিডিওর শেষে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলো ক্লাসে সরাসরি ঢুকে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, 2026 সালের জুন মাসে জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য, যেটাকে সুরহা তাল নামে অভিহিত করা হয়, তো সেটাকে ভারতের 100তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু 100তম রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে এই অভয়ারণ্যটি, সেই হিসাবে কিন্তু প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তো এই সুরহা তাল রামসার সাইটটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে অবস্থিত এই সুরহাতাল পক্ষী অভয়ারণ্যটি। পরবর্তী প্রশ্ন, আচ্ছা তার আগে আমরা এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। যে 2026 সালের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই 5ই জুনে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত এই জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য, এটা সুরহা তাল নামে পরিচিত, ভারতের 100তম রামসার সাইট হিসাবে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন যে জলাভূমির তালিকা, যে রামসার সাইটের যে লিস্ট, সেখানে অন্তর্ভুক্ত হয়। তাহলে কবে অন্তর্ভুক্ত হলো না, আমাদের যে 2026 সালের 5ই জুন এটি 100তম রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে। মূলত এখানে পাখিদের নিয়েই কিন্তু, পাখিদের যে বাসস্থান সেটা নিয়েই এই জায়গাটা, বা সেই জন্যই গুরুত্বপূর্ণ। এটি একটা উল্লেখযোগ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অর্থাৎ এর আকৃতিটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো, যেখানে বহু স্থানীয় পরিযায়ী পাখির আবাসস্থল হিসাবে পরিচিত এটি, এবং অবশ্যই এটি উত্তরপ্রদেশের 13তম রামসার সাইট হিসাবে পরিচিতি পেল। তাহলে এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে উত্তরপ্রদেশের 13তম রামসার সাইট হিসাবে কোন অভয়ারণ্য বা কোন রামসার সাইটটি পরিচিত হলো, সেটিও কিন্তু এখানে এই সুরহা তাল এই নামটি হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে চলে যায়। 2026 সালের জুন মাসে প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 এর 163টি দেশের যে তালিকা রয়েছে, সেখানে ভারত কততম স্থান অর্জন করেছে? 127, 115, 124, 134। এই ধরনের বিভিন্ন ইন্ডেক্স থেকেও কিন্তু কোশ্চেন আসে, আর এগুলো প্রায় মান্থলিও কিছু কিছু ইন্ডেক্স প্রকাশিত হয় এবং কতকগুলি ইয়ারলি রয়েছে। তো এই ধরনের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষার আগে আপডেট থাকতে হবে। আর এক্ষেত্রে যেটি জানতে চেয়েছে যে গ্লোবাল পিস ইন্ডেক্স 2026, এই অনুযায়ী ভারতের স্থান কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, 127তম, 127। টোটাল 163টি দেশ রয়েছে, 163, তার মধ্যে ভারতের স্থান 127, 127। পরবর্তী প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2026 টেনিস গ্র্যান্ড স্লামে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? জনিক পাপি, ফ্লাভিও কোবলি,
কার্লোস আলকারাজ, আলেকজান্ডার জাভেরেভ। এই ধরনের স্পোর্টস রিলেটেড কোশ্চেনও কিন্তু থাকে এক দুটো করে। তো এখানে ফ্রেঞ্চ ওপেন 2026 এই টেনিস গ্র্যান্ড স্লামে পুরুষদের একক শিরোপা জিতেছেন অবশ্যই অপশন ডি, আলেকজান্ডার জভেরেভ। এই সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো একটু জেনে নিতে হবে। জার্মানির আলেকজান্ডার জেভেরেভ, ইনি তাহলে কোথাকার প্লেয়ার? ইনি হচ্ছেন জার্মানির প্লেয়ার। তো জার্মানির আলেকজান্ডার জেভেরেভ প্যারিসের ক্লে কোর্টে অনুষ্ঠিত 2026-এর ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের যে একক শিরোপা খেলাটি হয়েছিল সেখানে একক শিরোপা জিতেছিলেন সিঙ্গেল হিসাবে। তো এটি তার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আলেকজান্ডার জেভেরেভের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা কিন্তু এটি। এবং রানার আপ হয়েছিলেন ফ্লাভিও কোবোলি। আমাদের অপশন এতে যেটি ছিল, যে নামটি ছিল ফ্লাভিও কোবোলি, তিনি ছিলেন রানার আপ এবং তিনি ইতালির মানুষ। এবং এক্ষেত্রে আরও যে বিষয়গুলো রয়েছে জেনে নিই, যে মহিলাদের যে খেলাটি হয়েছিল সেখানে মহিলাদের একক বিভাগে বিজয়ী হয়েছেন মিরা আন্দ্রেভা, ইনি রাশিয়ার প্লেয়ার। এবং রানার আপ হয়েছিলেন মাজা চোয়ালিস্কা, পোল্যান্ডের প্লেয়ার। তো এই সিঙ্গেলসের পাশাপাশি ডাবলসের জায়গাটাও আমরা দেখে নেব। পুরুষদের যে ডাবলস খেলা হয়েছিল সেখানে মার্সেল গ্রানোলার, স্পেনের খেলোয়াড়, তিনি জয়লাভ করেছিলেন এবং রানার্স হয়েছিলেন, রানার্স না, এখানে ডাবলস যেহেতু দুজন থাকবে, তাহলে মার্সেল গ্রানোলার স্পেনের এবং হোরাসিও জেবালোস, ইনি আর্জেন্টিনার প্লেয়ার। এরা দুজনে পুরুষদের ডাবলস জিতেছেন। মহিলাদের ডাবলস জিতেছেন কাতেরিনা সিনিয়াকোভা, চেক প্রজাতন্ত্রের, এবং টেলর টাউনসেন্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের। মিক্সড ডাবলস, যেখানে মেল ফিমেল উভয় প্লেয়ার থাকে, মিক্সড ডাবলসে সারা এররানি এবং আন্দ্রেয়া ভাভাসোরি, এরা দুজনেই ইতালির প্লেয়ার। তো এই তথ্যগুলিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত প্রশ্ন এবং উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা সমস্ত কোশ্চেনই কিন্তু বাছাই করা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যায়। ভারতীয় বিমান বাহিনীর, ইন্ডিয়ান এয়ারফোর্সের পরবর্তী ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ, সংক্ষেপে যেটা বলা হয় ভিসিএএস, হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নাগেশ কাপুর, আশুতোষ দীক্ষিত, তরুণ চৌধুরী, নর্মদেশ্বর তিওয়ারি। ইন্ডিয়ান এয়ারফোর্সের পরবর্তী ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ। এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই অপশন বি, আশুতোষ দীক্ষিত। এই ভারতীয় বিমান বাহিনীর প্রতিষ্ঠাকাল, এটি আমরা যদি দেখে নিই তাহলে এটা হচ্ছে 8ই অক্টোবর 1932-এ। 8ই অক্টোবর 1932-এ ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতিষ্ঠা দিবস, এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। এই বিমান বাহিনীর প্রধান হিসাবে কে রয়েছেন? এয়ার মার্শাল অমরপ্রীত সিং। এয়ার মার্শাল অমরপ্রীত সিং হচ্ছেন হেড বা বিমান বাহিনীর প্রধান। এদের মূল মোটো কি? নভোস প্রিন্স দীপ্তম, অর্থাৎ নভোস প্রিন্স দীপ্তম। এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই পয়েন্টগুলোও মনে রাখা দরকার প্রত্যেক এক্সামের জন্যই। এগুলো জিকের কোশ্চেন হিসাবে আসতেই পারে। পরবর্তী প্রশ্নে চলে যায়। কোন দেশ সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন নাসার শুরু করেছে? ইরাক, সিরিয়া, ইরান, লেবানন। আমরা সম্প্রতি দেখে আসছি যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ইরানের যে যুদ্ধ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তো সেক্ষেত্রে অপারেশন নাসার শুরু করেছে কোন দেশ? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইরান। পরবর্তী প্রশ্ন। পুরুষদের অনূর্ধ্ব 18 হকি এশিয়া কাপ 2026
টাইটেল কে জিতেছে, কোন দেশ জিতেছে? ভারত, জাপান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া। পুরুষদের অনূর্ধ্ব 18 যে হকি এশিয়া কাপ 2026 সেটি জিতেছে অবশ্যই আমাদের দেশ ভারত। অপশন এ সঠিক উত্তর। এই হকি এশিয়া কাপ এটি বিজয়ী আমরা দেখলাম যে ভারত। এটি ভারতের তৃতীয় অনূর্ধ্ব 18 এশিয়া কাপ এবং রানার আপ হয়েছে জাপান। খেলাটি হয়েছিল জাপানেই, জাপানের কাকামি গাহারা এই জায়গাতে খেলাটি হয়েছিল। তো রানার আপ হয়েছে জাপান এবং বিজয়ী হলো ভারত। কোনটি ভারতের, পরবর্তী প্রশ্ন, কোনটি ভারতের 36তম রাজ্য হিসাবে 2026 সালের জুনে আয়ুষ্মান ভারত যোজনা বাস্তবায়ন করেছে? অর্থাৎ কোন রাজ্য এই আয়ুষ্মান ভারত যোজনার প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে নতুন করে, এবং অবশ্যই 36তম রাজ্য হিসাবে? রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ। এটি সঠিক উত্তর হয়ে যাবে নিশ্চয়ই আমাদের সবার জানা, এটি হচ্ছে পশ্চিমবঙ্গ। নতুন সরকার ক্ষমতায় আসার পর কিন্তু এই সেন্ট্রালের বিভিন্ন স্কিমগুলো আস্তে আস্তে চালু হচ্ছে। তো এই আয়ুষ্মান ভারত যোজনার প্রকল্পে সম্মিলিত হলো 36তম রাজ্য হিসাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সমগ্র ক্লাস জুড়েই রয়েছে। তো যারা আপকামিং পঞ্চায়েতের এক্সাম দেবে ঠিক করেছো তারা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো ফলো করবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখে রেখো, কারণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এই লাস্ট 6 মাসের কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলেছি এবং সেখানে সব স্লাইডেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলোচনা করা হয়েছে ধরে ধরে। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। আসন্ন 2027 সালের আর্টেমিস 3 মিশন এর জন্য নাসা কাকে মিশন কমান্ডার হিসাবে মনোনীত করেছে? র্যান্ডি ব্রেসনিক, ফ্রাঙ্ক রুবিও, লুকা পারমিতানো, আন্দ্রে ডগলাস। কোনটি সঠিক উত্তর হবে? 2027 সালে আর্টেমিস 3 মিশন হবে এবং এটির উদ্যোক্তা হচ্ছে নাসা, আমেরিকান যে স্পেস রিসার্চ সেন্টার নাসা। তো সেখানে মিশন কমান্ডার হিসেবে মনোনীত করা হয়েছে যাকে, তিনি হচ্ছেন র্যান্ডি ব্রেসনিক, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আচ্ছা তার আগে যা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা কিছু তথ্য জেনে নিই এই মিশন সম্পর্কে। নাসা তার 2027 সালে যে আর্টেমিস 3 অভিযান করবে তার জন্য 4জন নভোচারী নির্বাচন করেছে। তার মধ্যে একজন হচ্ছেন র্যান্ডি ব্রেসনিক, তিনি মেন কমান্ডার হিসেবে থাকছেন, ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোক। এছাড়াও লুকা পারমিতানো, ইনি পাইলট হিসাবে থাকবেন, ইনি ইতালির যে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ তার সাথে যুক্ত। অ্যান্ড্রে ডগলাস, তিনি মিশন স্পেশালিস্ট ইউএসএরই। এবং ফ্রাঙ্ক রুবিও, তিনি হচ্ছেন মিশন স্পেশালিস্ট হিসাবে তিনিও থাকবেন, ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোক। তাহলে 4জনের নাম আমরা পেয়ে যাচ্ছি, র্যান্ডি ব্রেসনিক, লুকা পারমিতানো, আন্দ্রে ডগলাস, ফ্রাঙ্ক রুবিও। পরবর্তী প্রশ্ন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে কোন রাজ্যের পুলিশ অপারেশন মিলাপ শুরু করেছে? পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, গুজরাট। পরবর্তী প্রশ্ন, পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত দ্য সেকেন্ড অরবিট বিলিফ অফ আ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস নামক যে বই বা স্মৃতিকথাটি, এটির লেখক কে?
এস সোমনাথ, রাকেশ শর্মা, বালাকৃষ্ণন নায়ার, শুভাংশু শুক্লা। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, শুভাংশু শুক্লা। এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলেছে। রিসেন্টলি প্রকাশিত বইটি দ্য সেকেন্ড অরবিট, বিলিফ অফ আ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস। এই বইটির লেখক হচ্ছেন অবশ্যই অপশন ডি, শুভাংশু শুক্লা। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে ফিফা ওয়ার্ল্ড কাপের 23তম আসর কোন দেশে শুরু হয়েছিল? অলরেডি এটি চলছে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? কানাডা, মেক্সিকো, ইউএসএ নাকি সবগুলোই? অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কানাডা, মেক্সিকো এবং ইউএসএ যৌথ প্রয়াসে তিনটি দেশে মিলেই কিন্তু এই 23তম যে ফিফা ওয়ার্ল্ড কাপ এটি অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই তিনটি দেশের নাম পেলাম, তারা যুক্তভাবে এবং মিলিত প্রয়াসে এটি আয়োজন করেছে এবং ইতিহাসে প্রথমবার এই তিনটি দেশ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করছে। উদ্বোধনী ম্যাচ হয়েছিল কোথায়? মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচ হয়েছিল। সেখানে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি হয়। তো এই সংস্করণে বা এবারে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু 32 থেকে বাড়িয়ে 48টি করা হয়েছে। 4টি নতুন রাষ্ট্র যেমন উজবেকিস্তান, জর্ডন, কাবো ভার্দে এবং কুরাকাও এরা অ্যাটেন্ড করেছে। প্রথমবারের মতো 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপে এরা কিন্তু অংশগ্রহণ করছে। মাস্কট রয়েছে ক্লাচ, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের, ম্যাপেল কানাডার এবং জায়ু এটি হচ্ছে মেক্সিকোর। এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে যে ম্যাসকট কী ছিল। 2026-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেখানে ম্যাসকট কিন্তু তিনটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাচ, কানাডার ম্যাপেল, মেক্সিকোর জায়ু। এবং আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম যে 4টি নতুন দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, উজবেকিস্তান, জর্ডন, কাবো ভার্দে এবং কুরাকাও। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে টাইফুন জংমি জাপানে আঘাত এনেছিল। তো এই ঘূর্ণিঝড়টির নামকরণ কারা করেছে বা কোন দেশ করেছে? ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া। টাইফুন জংমি এটি জাপানে আঘাত এনেছিল। তো এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে অপশন ডি, দক্ষিণ কোরিয়া। 2026 সালের পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের কোন প্রধান ডেটা ভিত্তিক উদ্যোগটি ন্যাশনাল ই-গভর্নেন্স অ্যাওয়ার্ডস 2026 এ ক্যাটাগরি 7 এর অধীনে স্বর্ণ পুরস্কারে ভূষিত হয়েছিল? অপশনগুলি রয়েছে অডিট অনলাইন, ই গ্রাম স্বরাজ, স্বামিত্ব স্কিম, পঞ্চায়েত উন্নয়ন সূচক, পিএআই। কোনটি সঠিক উত্তর হবে? এ ধরনের কোশ্চেন কিন্তু পঞ্চায়েতের এক্সামে আসতেই পারে, তো সেই জন্য এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই পঞ্চায়েত রিলেটেড যে প্রশ্নগুলি। তো এই ধরনের জিকে, জিএস সংক্রান্ত এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে অপশন ডি, যে পঞ্চায়েত উন্নয়ন সূচক বা পিএআই এই উদ্যোগটি। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে অনুষ্ঠিত ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2026-এর বিজয়ী কে হয়েছিলেন? লুইস হ্যামিল্টন, কিমি আন্তোনেলি, ম্যাক্স ভার্স্টাপেন,
চার্লস লেক্লার্ক। 2026 সালে জুন মাসে যে ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ হয় মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2026, তার বিজয়ী হয়েছেন কে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, কিমি আন্তোলেনি। 2026-এর 9 থেকে 13 জুন পর্যন্ত 5 দিন ব্যাপী আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুজরাটের গান্ধীনগর, উত্তরপ্রদেশের লখনৌ, মধ্যপ্রদেশের ইন্দোর, দিল্লির ভারত মণ্ডপম। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন যেটি হয়েছে 9 থেকে 13 জুন, এটি অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরে। পরবর্তী প্রশ্ন, জুন 2026-এ ভারতের নতুন সেনাপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উপেন্দ্র দ্বিবেদী, ধীরাজ শেঠ, মনোজ পাণ্ডে, রাজা সুব্রমণি। জুন 2026-এ ভারতের নতুন সেনাপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, ধীরাজ শেঠ। তো লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর 31তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন এবং তিনি বর্তমানে সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তো তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হচ্ছেন। তো এটি জুন মাসেই হবে যেহেতু, সেই জন্য এর আগের যিনি ছিলেন তার নাম কি? তার নাম ছিল উপেন্দ্র দ্বিবেদী। তিনি সেনাপ্রধান হিসাবে ছিলেন, এতদিন দায়িত্বভার পালন করছিলেন উপেন্দ্র দ্বিবেদী, এবং বর্তমানে তাহলে তার যে দায়িত্ব সেটি দায়িত্বভার নিলেন ধীরাজ শেঠ। পরবর্তী প্রশ্ন, 2026 সালে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করা হয়েছিল? সুইডেন, অস্ট্রিয়া, সাইপ্রাস, স্লোভাকিয়া। আমরা জানি রিসেন্টলি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেক দেশ ভ্রমণ করেন এবং এই ধরনের বিশেষ পুরস্কারে সম্মানিত হন। তো এই ক্ষেত্রে দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস এই পুরস্কারটি কোন দেশ প্রদান করেছে? এটি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি, সরি অপশন ডি, স্লোভাকিয়া। স্লোভাকিয়া দেশের এটি পুরস্কার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 2026 সালের জুন মাসে মহিলা এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য প্রিয়দর্শিনী ফ্রি বাস স্কিম এটি চালু করেছে? কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু। প্রিয়দর্শিনী ফ্রি বাস স্কিম। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, কেরালা। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে কে বিশ্বের প্রথম ট্রিলিয়নার হিসাবে খ্যাতি লাভ করেছেন? ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বার্নার্ড আর্নল্ড। জুন মাসে বিশ্বের মধ্যে প্রথম ট্রিলিয়নেয়ার হিসাবে খ্যাতি লাভ করেছেন
অবশ্যই অপশন এ, ইলন মাস্ক। সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর নতুন মহাপরিদর্শক বা আইজি হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? রাকেশ আগরওয়াল, প্রবীণ সুদ, তপন কুমার ডেকা, সুন্দর রাজ পাত্তিলিঙ্গম। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এনআইএ, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর নতুন মহাপরিদর্শক বা আইজি হিসাবে নিযুক্ত হয়েছেন অবশ্যই অপশন ডি, সুন্দর রাজ পাত্তিলিঙ্গম। পরবর্তী প্রশ্ন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারত বিশ্বব্যাপী কত র্যাঙ্ক অর্জন করেছে? কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 এই অনুযায়ী ভারত বিশ্বব্যাপী কত র্যাঙ্ক অর্জন করেছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো দু রকম র্যাঙ্কিং হয়, এনআইআরএফ র্যাঙ্কিং যেটা ন্যাশনালি, এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটি ওয়ার্ল্ড ওয়াইড হয়। তো এখানে বিশ্বের মধ্যে র্যাঙ্ক অর্জন করেছে ভারত পঞ্চম, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে কিছু তথ্য জেনে নিই। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং যেটা 2027, তো সেখানে ভারত বিশ্বব্যাপী পঞ্চম স্থান অর্জন করেছে এবং এবছর এটা তালিকায় 52টি এই তালিকায় 52টি ভারতীয় প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তো শীর্ষ ভারতীয় প্রতিষ্ঠান যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি দিল্লি হচ্ছে ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী 118তম স্থান অর্জন করেছে, অর্থাৎ গোটা ওয়ার্ল্ডে 118তম স্থান পেয়েছে এই আইআইটি দিল্লি এবং ভারতের মধ্যে সর্বোচ্চ বা প্রথম স্থান। এরপরে রয়েছে আইআইটি বোম্বে 134, আইআইটি মাদ্রাজ রয়েছে 170-এ এবং আইআইটি খড়গপুর সেটি রয়েছে 205তম স্থানে। তো শীর্ষ 3 বিশ্ববিদ্যালয় যদি বলা হয় যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী 2027 অনুযায়ী শীর্ষ 3 বিশ্ববিদ্যালয়, সেখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন এটি যুক্তরাজ্যের। এই তিনটি শীর্ষ 3 বিশ্ববিদ্যালয়, এবং এছাড়াও আমাদের যে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে আইআইটি দিল্লি প্রথম স্থান এবং সেটি পুরো বিশ্বের দিকে যদি দেখতে হয় সেখানে 118তম। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে ভারত ও জাপানের গবেষকরা গ্রেপস 3 টেলিস্কোপ ব্যবহার করে সূর্যের চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণা করেছিলেন। এই টেলিস্কোপটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু কর্ণাটক, তামিলনাড়ুর উটি, লাদাখের হানলে, উত্তরাখণ্ডের নৈনিতাল। সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, তামিলনাড়ুর উটি। ভারত এবং জাপানের গবেষকরা মিলিতভাবে এই গ্রেপস 3 টেলিস্কোপ ব্যবহার করে 22 বছরের ডেটা কালেকশন করেছেন এবং সেগুলোকে অ্যানালাইসিস করেছেন। এই গবেষণায় তারা কি দেখেছেন? এই গবেষণায় তারা দেখছেন যে বায়ুমণ্ডলের যে উপরের ভাগ, বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশ, সেখানে তাপমাত্রা এবং সূর্যের যে চৌম্বক ক্ষেত্র সেখানে মিউন কণাগুলোকে গভীরভাবে প্রভাবিত করে, যার ফলে এটি মহাকাশের যে আবহাওয়া এবং জলবায়ু সেই সম্পর্কে রিয়েল টাইম সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে। অর্থাৎ এটি অনেকটাই আমাদের বিভিন্ন যে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে ধারণা দেয়, অবশ্যই সেটি মহাকাশে। তো এটি মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক। পরবর্তী প্রশ্নে চলে যায়।
2026 সালে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কোথায় যৌথভাবে ভারত ফ্রান্স ডিপ টেক প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন? ফ্রান্সের প্যারিস, ভারতের নয়াদিল্লি, ফ্রান্সের নিস, ফ্রান্সের মার্সেই। কোন জায়গাতে এটি উদ্বোধন করা হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, ফ্রান্সের নিসে। ফ্রান্সের নিস শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ইন্ডিয়া ইনোভেটস 2026 এর উদ্বোধন করেছেন। এবং এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য কী ছিল? এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের যে ডিপ টেক স্টার্টআপ এবং প্রযুক্তিগত উদ্ভাবনসমূহকে বিশ্বব্যাপী যে বিনিয়োগকারীরা রয়েছেন তাদের সামনে তুলে ধরা, এটাই মেন উদ্দেশ্য। তো ভারতের যে সমস্ত ডিপ টেক স্টার্টআপ সংস্থাগুলি রয়েছে এবং প্রযুক্তিগত যে উদ্ভাবন সেটিকে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই ইন্ডিয়া ইনোভেটস 2026 এটির উদ্বোধন করা হয় এবং সেটি ফ্রান্সের নিস শহরে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের ফুটবল দল 2026 সালের জুন মাসে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026 শিরোপা জিতেছিল? ভারত, জাপান, নেপাল, কানাডা। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কোন দেশের ফুটবল দল এই শিরোপা জিতেছে? ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026 সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের দেশ ভারত। পরবর্তী প্রশ্ন, 2026 সালে জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোন সীমান্ত এলাকায় একটি নতুন 20 কিলোওয়াট আকাশবাণী এফএম ট্রান্সমিটার ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন? রাজস্থানের জয়সলমের, পাঞ্জাবের ফিরোজপুর, গুজরাটের কচ্ছ, জম্মু কাশ্মীরের সাম্বা। আকাশবাণী এফএম ট্রান্সমিটারের নতুন উদ্বোধন করেছেন 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, এটি কোথায়? এটি সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের জয়সলমের। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সহায়তা করার জন্য ভারতের চালু করা মানবিক ত্রাণ মিশনের নাম কি? অপারেশন মৈত্রী, অপারেশন সহায়তা, অপারেশন আমিস্তাদ, অপারেশন করুণা। আমরা জানি রিসেন্ট যে ভূমিকম্প হয়েছিল ভেনেজুয়েলাতে, সেখানে প্রচুর মানুষ মারা যান এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য ভারত বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠায়। তো সেই অপারেশনের নাম কি ছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, অপারেশন আমিস্তাদ। এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2026 সালে যে বিধ্বংসী ভূমিকম্পের পর ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য ভারত একটি মানবিক ত্রাণ মিশন অপারেশন আমিস্তাদ নামে চালু করে। তো এই অভিযানে ভেনেজুয়েলায় যে ত্রাণ সামগ্রী এবং চিকিৎসার সহায়তা বহনকারী ভারতীয় বিমান বাহিনী দুটি C-17 গ্লোব মাস্টার বিমান পাঠায়। তো সেখানে যে বিষয়গুলি ছিল যে জরুরি চিকিৎসা সেবা দেওয়া এবং দুর্যোগগ্রস্ত যে মানুষরা রয়েছে তাদের ত্রাণ প্রদানের জন্য 60টি প্যারাফিল্ড হাসপাতাল থেকে 41 সদস্যের একটি ভারতীয় সেনা চিকিৎসা দল পাঠানো হয়েছিল। এবং ভারত 35 টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ওষুধ, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, ফিল্ড হাসপাতাল এবং বিশ্ব কিউব নামে একটি ইউনিট যেটি বহনযোগ্য জরুরি চিকিৎসা ইউনিট, বিশ্ব কিউব। পরবর্তী প্রশ্ন, 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NS এর বৈঠক অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, জাপান।
কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে? ব্রিক্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এনএসএ। আমরা কিছু আগেই প্রথমের দিকে একটি কোশ্চেন পেয়েছিলাম এই ধরনের, যে ব্রিক্সের, সেটি ছিল কিন্তু কৃষি সম্পর্কিত যে একটি সম্মেলন। এই প্রশ্নে জানতে চেয়েছে ব্রিক্সের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কিত যে বৈঠক, সেটি কোথায় হয়? সেটিও হয়েছিল আমাদের দেশ ভারতেই, এবং এটি নিউ দিল্লিতে। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কোন দিন পালন করা হয়? এটি অ্যান্সারটি চলে এসেছে ভুলবশত। তো এটি হচ্ছে 26শে জুন পালন করা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, 26শে জুন, অপশন বি। পরবর্তী প্রশ্ন, কোন মন্ত্রণালয় নির্ভয় চেতনা উদ্যোগটি চালু করেছিল? মহিলা শিশু উন্নয়ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়। এটিও কিন্তু পঞ্চায়েতের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের কোশ্চেনগুলি অবশ্যই নোট করে নেবেন। এখানে অপশন সি সঠিক উত্তর। পঞ্চায়েতি রাজ মন্ত্রক নির্ভয়া তহবিল প্রকল্পের অধীনে নয়াদিল্লিতে 17 থেকে 19 জুন যে 2026 পর্যন্ত 3 দিন ব্যাপী নির্ভয়া চেতনা নামে একটি প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণ আয়োজন করেছিল। সেখানে নির্ভয়া চেতনা একটি জাতীয় উদ্যোগ হিসেবে পরিচিতি লাভ করে, যার মূল লক্ষ্যই ছিল যে নারীদের সুরক্ষা প্রদান, তাদের মর্যাদা, অধিকার এবং লিঙ্গ সমতার বিষয়ে পুরুষ নির্বাচিত যে জনপ্রতিনিধিরা রয়েছে তাদের সংবেদনশীল করে তোলা। এটি পঞ্চায়েতি রাজ মন্ত্রক দ্বারা চালু করা হয়। এটি কবে চালু হয়? এটি 11ই মার্চ 2026-এ চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এটি আমাদের একেবারে শেষ প্রশ্ন, যে বিশ্বের বৃহত্তম শিপ রিসাইক্লিং নেশন হিসাবে পরিচিত হয়েছে কোনটি? এখানেও অ্যান্সারটি ভুলবশত চলে এসেছে অ্যানিমেশনটি প্রবলেমের জন্য। তো এটিও আমাদের দেশ ভারত। অপশন এ সঠিক উত্তর। আমাদের দেশ ভারত বিশ্বের বৃহত্তম শিপ রিসাইক্লিং নেশন হিসাবে পরিচিতি পেয়েছে। তো নেক্সট যে বিষয়টি বলছিলাম ভিডিও শুরুতেই, যে শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তো সেই জায়গাতে চলে যাই আমরা। এখানে আমরা টোটাল যে 12টি মাস রয়েছে সেখানে যে গুরুত্বপূর্ণ দিবসগুলি পালন করা হয় ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি, সেগুলো এক জায়গায় করে রাখার চেষ্টা করেছি। তো যেগুলো মেনলি এক্সামে আসে সেই ধরনের ডেগুলো, এবং অবশ্যই বাছাই করা, এগুলো একটু দেখে নিতে হবে। যে মান্থলি জানুয়ারি মাসে জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। এটি বেশ গুরুত্বপূর্ণ, কেননা এই দিন গান্ধীজি, এই 9 জানুয়ারি কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে পদার্পণ করেন। এটি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস নামে পরিচিত। নেক্সট 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস। 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে, ভারতীয় সৈনিক দিবস। এবং 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্য এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, এটিও বেশ গুরুত্বপূর্ণ, যে জাতীয় ভোটার দিবস, এটি হচ্ছে 25 জানুয়ারি। এছাড়াও 25 জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে হিসাবেও পরিচিত, বিশ্ব পর্যটন দিবস হিসাবেও পরিচিত। 26 জানুয়ারি রিপাবলিক ডে। ফেব্রুয়ারি মাসে 1 ফেব্রুয়ারি কোস্ট গার্ড ডে, 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, বিশ্ব জলাভূমি দিবস। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে,
13th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে, 20th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, 21 ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ডে, 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে, এটিও গুরুত্বপূর্ণ। ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি, একেবারে শেষ দিন। মার্চ মাসে কি কি রয়েছে? মার্চ মাসে 3rd মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এটিও বেশ গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ। 4 মার্চ ন্যাশনাল সেফটি ডে, 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ওয়ার্ল্ড পাই ডে 14ই মার্চ, 15ই মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, বিশ্ব উপভোক্তা দিবস, 16ই মার্চ ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, 21শে মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, 23শে মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। তো এই তিনটি দিবস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 21, 22, 23। তার প্রথমে বন, তারপর জল, তারপর আবহাওয়া। 24 মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, 27 মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে। এপ্রিল মাসে 2রা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, 5ই এপ্রিল ন্যাশনাল মেরিটাইম ডে, ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল, 10ই এপ্রিল রয়েছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, 17 এপ্রিল হিমোফিলিয়া ডে, 18 এপ্রিল রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, 21 এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, ওয়ার্ল্ড আর্থ ডে হচ্ছে 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, এটি খুব গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের এক্সামের জন্য। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 24 এপ্রিল। 25 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। পরবর্তী মাস হচ্ছে মে মাস। মে মাসে 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস হিসাবে আমরা পালন করি। 3rd মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 8ই মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, 11ই মে ন্যাশনাল টেকনোলজি ডে, ইন্টারন্যাশনাল নার্সেস ডে হচ্ছে 12ই মে, 15ই মে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, 17ই মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, 18ই মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে এবং 22শে মে ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, অর্থাৎ বিশ্ব তামাক বিরোধী দিবস, সেটি কিন্তু 31 মে। জুন মাস ওয়ার্ল্ড মিল্ক ডে 1 জুন, 3 জুন হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, বিশ্ব সাইকেল দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে বর্তমানে আমাদের যে 26 সালের 2026-এর বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম কী ছিল, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, 8ই জুন ওয়ার্ল্ড ওশেন ডে, 12ই জুন ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট চাইল্ড লেবার, শিশু শ্রম বিরোধী দিবস এবং 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, আন্তর্জাতিক যোগ দিবস, এটি বর্তমানে কলকাতায় এই বছর পালন হয় 2026-এ রেড রোডে। 23 জুন ওয়ার্ল্ড অলিম্পিক ডে, 29 জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, জাতীয় রাশিবিজ্ঞান দিবস, এটি হচ্ছে 29 জুন। জুলাই মাসেও কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, যে ন্যাশনাল ডক্টরস ডে, যেটি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন, সেই 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে পালিত হয়। ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার্স ডে, ওয়ার্ল্ড পপুলেশন ডে, ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে, ওয়ার্ল্ড চেস ডে হচ্ছে 20 তারিখ, 15 তারিখে আমরা পেলাম ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। এবং কার্গিল বিজয় দিবস, কার্গিল ভিক্টরি ডে, এটি হচ্ছে 26 জুলাই, এটিও গুরুত্বপূর্ণ। 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, 29 জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে, বিশ্ব বাঘ দিবস হচ্ছে 29 জুলাই। নেক্সট আগস্ট মাসে ন্যাশনাল ওয়েভিং ডে, এটি হচ্ছে 7ই আগস্ট। 8ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে, তা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন দিবস, এটা হচ্ছে 8ই আগস্ট। এবং 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে, এটি হচ্ছে বিশ্ব যুব দিবস।
আমরা 12ই জানুয়ারি যেমন পেলাম জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে, এটি কিন্তু আগস্ট মাসে বিশ্ব যুব দিবস, ইন্টারন্যাশনাল ইউথ ডে, এটিও কিন্তু 12 তারিখ, কিন্তু আগস্ট মাস। 12ই আগস্ট ইন্টারন্যাশনাল, 12ই জানুয়ারি ন্যাশনাল। এই ধরনের কোশ্চেন কিন্তু আসতেই পারে। নেক্সট 12 তারিখটি আরও একটি দিবস রয়েছে, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, বিশ্ব হাতি দিবস। এছাড়াও 13 তারিখ, 13ই আগস্ট ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে। 15 তারিখ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের যে ভারতের যে স্বাধীনতা দিবস, সেই 15 তারিখ। এবং 19 তারিখে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে রয়েছে। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, বিশ্ব জাতীয় ক্রীড়া দিবস, সেটি হচ্ছে 29 আগস্ট। সেপ্টেম্বর মাস, এখানে 8 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। 16ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজন ডে, বিশ্ব ওজন দিবস, এটিও পরীক্ষাতে আসে 16ই সেপ্টেম্বর। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 27শে সেপ্টেম্বর। এখানে কিন্তু ন্যাশনাল ট্যুরিজম ডে একটি ছিল জানুয়ারি মাসে, সেটি 25শে জানুয়ারি। আর 27শে সেপ্টেম্বর হচ্ছে কিন্তু এখানে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস। ওটি ন্যাশনাল ছিল আর এটি হচ্ছে বিশ্ব, ইন্টারন্যাশনাল। অক্টোবর মাসে 1 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। 5 অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে। 8 অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ওয়ার্ল্ড পোস্টাল ডে 9 অক্টোবর। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 10ই অক্টোবর, এটিও খুব গুরুত্বপূর্ণ। 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। 16ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে, ইউনাইটেড নেশনস ডে 24 অক্টোবর এবং 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে। নভেম্বরে 4টি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। 12ই নভেম্বর ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। 14ই নভেম্বর চিলড্রেন ডে, যে শিশু দিবস। 21 নভেম্বর ওয়ার্ল্ড টেলিভিশন ডে। 26 নভেম্বর কনস্টিটিউশন ডে, অর্থাৎ সংবিধান দিবস হচ্ছে 26 নভেম্বর। 26শে নভেম্বর। ডিসেম্বর মাসে 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এডস ডে। 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। 4 ডিসেম্বর ন্যাশনাল নেভি ডে। 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে, বিশ্ব মৃত্তিকা দিবস 5ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, বিশ্ব মানবাধিকার দিবস, এটি হচ্ছে 10ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে, বিশ্ব শক্তি সংরক্ষণ দিবস। এনার্জি কনজারভেশন ডে, এটা হচ্ছে ন্যাশনালি জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। তো এটি হচ্ছে 14ই ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে এবং এগুলো থেকে অনেকবারই কোশ্চেন এসছে। তো 14 তারিখ আমরা ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে পেলাম। 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, জাতীয় গণিত দিবস, এটি হচ্ছে 22শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে, জাতীয় কৃষক দিবস 23শে ডিসেম্বর। এবং 24 ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, জাতীয় উপভোক্তা দিবস, এটি হচ্ছে 24 ডিসেম্বর। তো এরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে ডেজগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। সবাই অবশ্যই বিষয়গুলি নোট করে নিও, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।